দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। দুই অভিনয় শিল্পী সহ 5 রত্নগর্ভা মা পেলেন আর্থিক স্বপ্নজয়ী মা সম্মাননা পদক 2024। প্রাপ্য সম্মান ও অধিকার পাবে সমাজের সব নারী। এবার বিস্তারিত সংবাদ। বিকাশ মাধ্যমিক ফলাফল 2024 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানা পরীক্ষায় সারা দেশে 83.04% শিক্ষার্থী পাশ করেছে। গতবারের চেয়ে এই হার বেড়েছে 2.65%। জিপিএ 5 পেয়েছে 1,82,000 শিক্ষার্থী। এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। 92.32% নিয়ে পাশের হারে এগিয়ে যশোর বোর্ড, আর পিছিয়ে সিলেট 73.35%। দেশ ছেড়া প্রতিষ্ঠান হয়েছে নরসিংদীর নাসিমা কাদির হাই স্কুল। আরো জানাচ্ছেন খান আলামিন। সাদিয়া আফরিন রিফা এবার ভিকারুন্নেসা নূন স্কুলের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ 4.67 নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অথচ পরীক্ষার মাঝপথেই থেমে যাওয়ার কথা ছিল সব। বড় আর ছোট বোন যে একই সাথে বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। দুই বোনের দাফন সম্পন্ন করে রিফাকে পরদিনই বসতে হয়েছিল আরেকটি পরীক্ষায়। এই অবস্থায় পরীক্ষা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার বড় বোন বলেছিল যে ভালো একটা রেজাল্ট আনতে, ভালো করে পরীক্ষা দিতে। এই জন্য আমি পরীক্ষা দিতে আসছি এবং মেন্টালিটা ঠিকই ছিল না, কিন্তু লেখতে তো হয়েছে সব কিছু। এখন বৃহস্পতিবার রাত্রে ঘটনা, তখন শুক্রবার আমরা সবাই গ্রামের বাড়িতে চলে যাই। শনিবারে একদিন ব্রেক ছিল, রবিবারে কিন্তু তার পরীক্ষা ছিল। এই অবস্থায় আমি তাকে আবার টাকা নিয়ে আসি। ফলাফলের 7ম অবস্থানে রয়েছে রিফার প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল। তার বান্ধবীদের অধিকাংশেরই সাফল্য গাথা। 2195 পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1528 জন। পাশের হার 98.45%। বাদ ভাঙা উচ্ছ্বাস তাই চারপাশে। অনেক ভালো লাগছে, আর এটার ক্রেডিট তো পুরো আমার বাবা মা, টিচার্স, ওদের কাছে যায়। ওদের ছাড়া তো এই রেজাল্ট করা সম্ভবই ছিল না। সৃষ্টিকর্তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি অভিনন্দন জানাবো আমাদের শিক্ষক এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন মেয়েকে পড়ানোর জন্য। আমি চাই আমার নাতিন আরো উন্নত হোক, আরো সবাই উন্নত হোক, সব মায়ের আশা পূর্ণ হোক। করোনার পর এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। ফলাফলে যার প্রভাব পড়েছে বলে জানান ভিকারুন্নেসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মূলত গতবারের তুলনায় এবার ফুল সিলেবাস ছিল, সেটা তো অবশ্যই। এবং বাচ্চারা যারা এবার পরীক্ষা দিয়েছে তারা 7-8-এ করোনাকালীন ছিল এবং রেগুলার তারা ক্লাসেও আসে না, এটাও ঠিক। ডিজিটাল যুগে ওয়েবসাইট আর SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে পারায় শিক্ষা প্রতিষ্ঠানে আগের মতো ভিড় নেই। তারপরও যারা এসেছেন ভালো ফলের উৎসবে মেতেছেন তারা। ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আমি চেষ্টা করব আমার পজিশনটা আরও এগিয়ে নিয়ে সেই লক্ষ্য পূরণ করার। এখন মার্কও ভালো আসছে, এখন আলহামদুলিল্লাহ যদি ভালো একটা কলেজে হয়ে যায় তাহলে ইটস ক্যান বি ওয়ার্থ ইট। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশে গড় পাশের হার 83.04%। এর মধ্যে ছাত্রীদের পাশের হার 84.47 আর ছাত্রদের 81.57%। জিপিএ 5-এও মেয়েরা এগিয়ে। 1,82,129 শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 98,776 জন আর ছাত্র 83,353 জন। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে 92.32% নিয়ে পাশের হারে এগিয়ে যশোর বোর্ড, আর পিছিয়ে সিলেট, যেখানে পাশ করেছে 73.35%। এবছর 51টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল 48টি, আর শতভাগ পাশ করেছে 2968টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। গত বছর যা ছিল 2354। দেশসেরা 10 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 9টি রাজধানীতে হলেও প্রথম স্থানের তকমা কেড়ে নিয়েছে নরসিংদীর নাসিমা কাদির হাই স্কুল। স্কুলটির 285 জন শিক্ষার্থীর 284 জনই জিপিএ 5 পেয়েছে, পাশও শতভাগ। তালিকায় রয়েছে রাজগুত্তরা মডেল স্কুল, হলিক্রস গার্লস হাই স্কুল, বীরুত্তম শহীদ আনোয়ার গার্লস স্কুলের মতো প্রথিতযশা প্রতিষ্ঠান।
গেল 15 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় 12 মার্চ, ব্যবহারিক পরীক্ষা 13 থেকে 20 মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। খান আলামিন, RTV, ঢাকা। যারা ভালো কলেজে ভর্তি হতে পারবে না তাদের কারিগরি শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সচিবালয়ে ফলাফল দিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, অকৃতকার্য হওয়ার কারণ খোঁজার পাশাপাশি শিখন ঘাটতি দূর করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসএসসিতে এবার 100% পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 614টি, আর 51টি প্রতিষ্ঠানের কেউই পাশ করতে পারেনি। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এসএসসি ও সমমানের ফল নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সংবাদ সম্মেলন। ফল বিশ্লেষণে দেখা গেছে এবার সবচেয়ে বেশি জিপিএ 5 পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। সারা দেশে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি জিপিএ 5 পেয়েছে। পাশের হারে এগিয়ে আছে যশোর বোর্ড, পিছিয়ে সিলেট। 51টি প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি। এসব প্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাববে সরকার। কেন্দ্র হিসেবে যদি সেগুলো এতই ক্ষুদ্র হয়ে থাকে, সেখানে আসলে কেন্দ্র হিসেবে থাকার হয়তোবা প্রয়োজন নেই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সেটা তো কোনোভাবেই সমীচীন নয়। এমপিও পাওয়ার ক্ষেত্রে যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়া একমাত্র সেটা হলে তখন সেটা পাওয়া যাবে। আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে কিছু প্রতিষ্ঠানের যে কাম্য শিক্ষার্থীর সংখ্যা সেটা কিন্তু অনেক জায়গায় কমে যাচ্ছে। সেক্ষেত্রে কাম্য শিক্ষার্থীর সংখ্যা যদি কমে যায়, তখন তো রাষ্ট্র সেখানে কন্টিনিউয়াস যে ইনভেস্টমেন্ট সেটা তো দেওয়া সমীচীন হবে না। মন্ত্রী বলেন, যারা ভালো কলেজে ভর্তি হতে পারবে না তাদের উচিত কারিগরি শিক্ষা গ্রহণ করা, তাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রায় 1,80,000-এর ঊর্ধ্বে আসন নানান ধরনের ডিপ্লোমা কোর্সে সেটা প্রস্তুত আছে, অনুমোদিত আসন আছে। উচ্চশিক্ষার গতানুগতিক ধারায় তারা যদি না যেতে চায়, এই প্রতিষ্ঠানসমূহের সুযোগ আছে। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্যুরিজম, নানান ধরনের ডিপ্লোমায় ভর্তি হওয়ার সুযোগ আছে, এবং এর মাধ্যমে কর্মসংস্থান আরও দ্রুত হওয়ার সুযোগ তাদের জন্য থাকবে যদি এই কর্মমুখী ডিপ্লোমা শিক্ষায় তারা যদি ভর্তি হয়। শিক্ষামন্ত্রী জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হবে না, তাই এটা নিয়ে অপপ্রচার ও আন্দোলন বন্ধ করা উচিত। আমাদের বর্তমান কারিকুলামের একটা আতিকা রহমান, RTV, ঢাকা। শিক্ষা ও ফলাফলে ছেলেদের হার কমে যাওয়ার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষার্থীরা কেন কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে সেটিও খুঁজে বের করে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন তিনি। সকালে গণভবনে এসএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানান সরকার প্রধান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এরই বিস্তারিত। গেল 12 মার্চ শেষ হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। মাত্র 60 দিনের মধ্যে ফল প্রকাশে গণভবনে এই আয়োজন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সার্বিক ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর বোর্ড চেয়ারম্যানরা একে একে সরকার প্রধানের কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। মেধা বিকাশের সুযোগ রেখে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার কথা জানান তিনি। শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া, এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। শুধুমাত্র যে সাদাসিধা MA BA পাস করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি, বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি উল্লেখ করে ছেলেদের সংখ্যা কমার কারণ খোঁজার নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন, সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যান না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে। কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার,
তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। উন্নত ও দারিদ্র্যমুক্ত জাতি গড়তে শিক্ষিত সমাজ গড়ে তোলার বিকল্প নেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের শিক্ষার যে কার্যক্রমটা এগিয়ে যাচ্ছে সেটা আমাদের অব্যাহত রাখতে হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। খোদ পরীক্ষা নিয়ন্ত্রকের মোবাইল থেকে পরীক্ষা শুরুর 2 থেকে 3 মিনিট আগে বাইরে চলে যেত প্রশ্ন। পরে পরীক্ষার্থীর কাছে থাকা অত্যাধুনিক ডিভাইসে একের পর এক উত্তর বলে দিত চক্র। এই চক্রের 7 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ বলছে ডিভাইসগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে অদৃশ্য করে দেওয়া হতো। বেশিরভাগ সরকারি চাকরির পরীক্ষাকে টার্গেট করত চক্রটি। বিনিময়ে হাতিয়ে নিত 5 থেকে 6 লাখ টাকা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ছোট্ট এই ডিভাইসগুলো পরীক্ষা কেন্দ্রে চাকরি প্রার্থীদের কানের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হতো, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। আর বিশেষ পদ্ধতিতে শরীরে জামার নিচে লুকানো থাকতো সিম। সরকারি পরীক্ষার প্রশ্ন জালিয়াতির সঙ্গে যুক্ত এমন এক চক্রের 7 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ বলছে, পরীক্ষা শুরুর 2-3 মিনিট আগে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছ থেকে প্রশ্নের ছবি পেয়ে যেত চক্রটি। পরে বাইরে থেকে একের পর এক উত্তর সরবরাহ করত তারা। পরীক্ষা শুরু 1-2 মিনিট আগে পরীক্ষার কোনো না কোনো কেন্দ্রে কোনো একজনকে তারা ম্যানেজ করে এরা করে কি ওই প্রশ্নের যে ফটোকপিটা MCQ অথবা রিটেন প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠায়। 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে ফেলে। এই যে বলটা কানে দেয়, কানে দিবে, আর হলো হয় পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। প্রতিটি পরীক্ষার প্রাথমিক ধাপ পার করে দিতে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে নেওয়া হতো 5 থেকে 6 লাখ টাকা। এভাবে পরীক্ষা দিয়ে চাকরি করেছেন এমন কর্মকর্তা কর্মচারীদের বিষয়েও তদন্ত চলছে। টিকিউ বা লিখিত পরীক্ষাটা থাকে, তারা বলে যে আমরা আমাদেরকে 5 লাখ করে দেন, আমরা আপনাদেরকে এটা করে দেব। পরে যখন আবার ওই ভাই গিয়ে তো তার এই কাজটা করতে পারে না, তারা রিমান্ডে আসলে তাদের সম্পর্কে আমরা বিভিন্ন তথ্যগুলি নিব। তবে তারা স্বীকার করেছে তারা এই প্রসেস অবলম্বন করেছে। এখন অবলম্বন করেছে, তারা স্বীকার করেছে। এই অবলম্বন করে কারো চাকরি হয়েছে কিনা আমরা এই ধরনের তথ্য এখনো পাই নাই, আমরা সেটাও তদন্ত করছি। অসাধু উপায় অবলম্বন করে চাকরি না খুঁজতে অভিভাবক সহ চাকরি প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বানও জানান ডিবি প্রধান। চাকরি নেওয়া যাবে না, অনৈতিক উপায়ে চাকরি নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার কোনো অসুবিধা অবলম্বনের চেষ্টা করলে, আমি মনে করি কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুমন তানভীর, RTV, ঢাকা। দেশকে সুপরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে পরনির্ভরশীল করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের পর সংকট কেটে গেছে আওয়ামী লীগ এমনটা মনে করলেও বাস্তবে দেশ আরও গভীর সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দীর্ঘ 6.5 মাস পর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 8 মে স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই এই আয়োজন। আপনাদের সামনে আজকে আমি উপস্থিত পেরেছি। রাজনীতি থেকে বিএনপি নেতা কর্মীদের দূরে রাখতে ফরমাইশি সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। নিজেদের বিশেষ গোত্রকে সুযোগ দিতেই আওয়ামী লীগ রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এইভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক দিয়ে শক্তিশালী করা যায়, ওই লক্ষ্যে তারা কাজ করছে। সংকট উত্তরণে জনগণের উপর আস্থা রেখেই বিএনপি এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। জাহিদ রহমান, RTV,
ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কথায় নিষেধাজ্ঞা নয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে ঢাকায় আসছেন ডোনাল্ড লু। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিবের এক মন্তব্য প্রসঙ্গে সংকটে থাকলে নির্বাচনের পর থেকে কিভাবে সুষ্ঠুভাবে দেশ চলছে এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। অমাবস্যা অন্ধকার, কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? আমি জানতে চাই ফখরুল সাহেব 2009 সালের আগে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কার হাতে ছিল? কুক্ষিগত ছিল। তখন নির্বাচন ব্যবস্থা প্রধানমন্ত্রীর অফিসের সাবসার্ভিয়েন্ট ছিল। জোর করে একীভূত বা ফোর্স মার্জারের ভয়ে আগেই সোনালী ব্যাংকের সঙ্গে এক হয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL। সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ব্যাংক দুটির মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। উভয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চুক্তিতে সই করেন। পরে সাংবাদিকদের জানানো হয়, একীভূত হওয়ার পর BDBL এর কোনো কর্মী চাকরি হারাবেন না, গ্রাহকের আমানতও সুরক্ষিত থাকবে। সেলিম মালিকের রিপোর্ট। দুর্নীতি আর খেলাপি ঋণের বোঝায় ডুবতে বসা BDBL ব্যাংকের দায়ভার নিতে সম্মতি জানিয়েছে সরকারি আরেক ব্যাংক সোনালী। এ বিষয়ে চুক্তি সই করতে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে যান ব্যাংক দুটির কর্মকর্তারা। পরে BDBL এর চেয়ারম্যান জানান, খেলাপি ঋণের বোঝা কাটিয়ে উঠতে না পারায় একীভূত হতে বাধ্য হচ্ছে ব্যাংকটি। উই বোথ আর স্টেট ওন ব্যাংক। আপনারা দেখেছেন কিছু ব্যাংকে, সরকারি ব্যাংকে প্রাইভেট ব্যাংকের সাথে দিতে হয়েছে, সেটা দ্যাট হ্যাজ বিন দেয়ার কনসার্ন। যখন বেসিক তারা বলছে আমরা সরকারি ব্যাংকে যেতে চাই, সেই দিক থেকে BDBL পর্ষদ বিবেচনা করেছে যে তারা যেরকম BDBL-কে গুড অপশন হিসেবে নিয়েছে, আমাদের জন্য দ্য বেস্ট অপশন মেবি সোনালী ব্যাংক। আর সোনালী ব্যাংকের চেয়ারম্যান জানালেন, অধিগ্রহণ শেষে ব্যাংকটি দীর্ঘমেয়াদী ঋণ বিতরণে আরো শক্ত অবস্থানে যাবে। যেটা আপনার ক্লাসিফাইড আছে তার ইয়েতে প্রভিশন আছে। আর এখন তো BDBL একা কাজ করবে না, দুটো ব্যাংক একসাথে কাজ করবে। কাজে BDBL এর যে খামতিগুলো ছিল সেগুলোকে আমরা শুধরে নিতে পারবো। কাজে এই দুটো মিলিয়ে আমি মনে করি যে আমরা খুব ভালো একটা অবস্থায় যেতে পারবো। বিলীন হলেও BDBL এর কর্মীদের চাকরি এবং গ্রাহকদের আমানত দুটোই নিশ্চয়তা দিলেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী। এমপ্লয়ীদের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা নেই, এটা 100% এনশিওর। সোনালী ব্যাংকের এমপ্লয়ীদের যেই স্ট্যাটাস আছে, তারা যেই নিশ্চয়তা নিয়ে কাজ করে, BDBL এর এমপ্লয়ীরাও একই ধরনের নিশ্চয়তা নিয়ে কাজ করে। একীভূতকরণ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরো 2 বছর। এর আগে একই পথে হেঁটেছে বেসরকারি খাতের পদ্মা ও এক্সিম ব্যাংক। সেলিম মালিক, RTV, ঢাকা। 2 অভিনয় শিল্পী সহ সফল 5 রত্নগর্ভা মাকে দেয়া হলো RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2024। বিকেলে এক জমকালো আয়োজনে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শুধু মায়েরা নয়, সমাজের সব নারী যেন তার প্রাপ্য সম্মান, মর্যাদা ও অধিকার পায়, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মায়ের স্নেহ, আদর ও ভালোবাসা সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। জীবনের নানা বাধা বিপত্তি অতিক্রম করে সন্তানদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে যে মানুষটি সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, তিনি হলেন মা। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও RTV প্রদান করে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2024। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্টুডিওতে জমকালো আয়োজনে অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভানের মা সোহেলি আহমেদ, অভিনয়শিল্পী সাফা কবিরের মা জেসমিন কবির, শিক্ষিকা আফরিনা হকের মা নাজমিন হক, বৈমানিক সামিহা তাসনিমের মা শাহনাজ খানম এবং ডাক্তার কামরুন নাহার সহ 4 ডাক্তার কন্যার মা মোমেনা বেগমের হাতে তুলে দেওয়া হয় এবারের সম্মাননা পদক। এ সময় অশ্রুসিক্ত নয়নে সন্তানদের সফলতার জন্য পুরস্কৃত হতে পেরে RTVকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজ সন্তানদের ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয় সেই প্রত্যাশা জানান মায়েরা। আমার নিজেই লেখাপড়া করতে পারি নাই, সেজন্য আমার ভিতরে একটা চাপা কষ্ট ছিল।
ওইটাই আমি আমার মেয়েদের মাধ্যমে করতে পেরে এখন আমি আনন্দিত। আমি দোয়া করি আমার মেয়ে যেন সামনে আরো ভালো কাজ করতে পারে, এগিয়ে যেতে পারে, দেশের জন্য কিছু করুক এবং নিজেও আকাশে উড়ুক। আমি কোনোদিন এটা ভাবতেও পারি নাই আমার মেয়ের জন্য আজকে আমার এখানে আসতে হয়েছে। আজকে আমি গর্বিত আমার ছেলে জোভানের জন্য। যাদের জন্য পুরস্কৃত হয়েছেন মায়েরা, সেসব সন্তানও মায়েদের মতো হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমার জন্য আমার মাকে আজকে রেকগনিশন দেওয়া হচ্ছে, এটা আমার জন্য আমার মনে হয় লাইফের বেস্ট পাওয়া। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, ডেফিনেটলি আমার মার অবদান সবচাইতে বেশি। উনি দেখতে চেয়েছেন যে উনার মেয়েরা সবচেয়ে বড় পজিশনে যাবে। এই মঞ্চে দাঁড়িয়ে আছে, এটা সম্পূর্ণ ক্রেডিট আমার মার। স্বাগত বক্তব্যে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, মায়ের প্রতি দায়িত্ববোধ থেকেই এই আয়োজন। গর্ভধারণ থেকে শুরু করে একটু একটু করে সন্তানকে বড় করে তোলায় মায়েদের যে ত্যাগ, যে কষ্ট স্বীকার করতে হয়, তার স্বীকৃতি সে কখনো চানো না। মায়েদের এই অবদান এবং ত্যাগের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা স্বপ্নজয়ী মা। শুভেচ্ছা বক্তব্যে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন, নির্দিষ্ট কোনো দিবস নয়, বছরের প্রতিটি দিনই মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন। সন্তানের সাফল্যই প্রতিটি মায়ের স্বপ্ন। মা শুধু স্বপ্নই দেখেন না, সেই স্বপ্ন পূরণে তিনি নিরলস চেষ্টা চালিয়ে যান। অনুষ্ঠানে আগত অতিথিরা আরটিভির এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। আজকের যে অনুষ্ঠান স্বপ্নজয়ী মা দিবসে সম্ভবত এর থেকে ভালো টাইটেল আমার মাথায় আসছে না। প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সারা বিশ্বে যত মা আছেন তাদের সবার জীবন যেন সুন্দর হয়, সেজন্য সবাইকে সচেষ্ট হতে হবে। প্রতিটি পর্যায়ে যেন একজন নারী তার প্রাপ্য সম্মান, মর্যাদা, অধিকার তা যেন পান এবং সেটি যেন সকল মানুষের জন্যই সেটি সত্য হয়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। মমতাজ বেগম নামের ওই রোগী গাজীপুরের কাপাসিয়ার বাড়িগাঁও গ্রামের শরফুদ্দিনের স্ত্রী। দুদিন ধরে বুকে ব্যথা অনুভব হয়, তাকে সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বিভাগের চিকিৎসকদের পরামর্শে সকাল 9:30টার দিকে তাকে লিফটে করে 11 তলা থেকে 4 তলায় হৃদরোগ বিভাগে নেওয়ার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। নিহতের স্বজনদের অভিযোগ, প্রথমে লিফটম্যানদের কল করা হলে তারা খারাপ ব্যবহার করে। পরে 999-এ ফোন দিলে 45 মিনিট পর তাদের বন্ধ লিফট থেকে উদ্ধার করা হয়। এরই মধ্যে মৃত্যু হয় মমতাজ বেগমের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হতে পারে, তদন্ত করে দেখা হচ্ছে। রাজধানীর দিনমজুরদের টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন জানান, রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পার্শ্ববর্তী দেশে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে আন্তঃদেশীয় চক্র গড়ে তুলে এ অপরাধ সংগঠিত করে আসছিল চক্রটি। এ পর্যন্ত তারা 10 জনকে ভারত পাঠিয়েছে বলে স্বীকার করেছে। অতিরিক্ত কমিশনার জানান, ভিকটিমকে সর্বোচ্চ 3 থেকে 5 লাখ টাকা দিত এ চক্র। প্রথমে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করত, পরে কৌশলে ভারতে নিয়ে নানাভাবে বোঝানো হতো। রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করত তারা। তাকে বোঝানো হয় যে মানবদেহে 2টি কিডনি রয়েছে, এই 2টি কিডনির প্রয়োজনীয়তা অপরিহার্য নয়। তার কারণ আমাদের হার্ট একটি, লিভার একটি, সেটিতে চলে, এটি একটি হলেও চলে। সেভাবে বলে তাকে একটি কিডনি বিক্রি করার জন্য সে প্রলুব্ধ করে এবং সেই সাথে সাথে চাপও সৃষ্টি করে। এই যে চক্রটি কাজ করছে, তারা গুজরাটে কাজ করছে, কলকাতায় কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে, সেগুলোর উপর আমরা কাজ করছি। ঢাকা মহানগরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে 2 সিটি কর্পোরেশন। জলবায়ু পরিবর্তনের সাথে বাসযোগ্য নগরী করে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। গুরুত্ব দেওয়া হয়েছে পানি, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য, যোগাযোগ সহ 7টি খাতে। তবে যতই পরিকল্পনা নেওয়া হোক, জনগণকে সম্পৃক্ত করতে না পারলে কোনো কাজ হবে না বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। শরীয়ত খানের রিপোর্ট।
তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত নগরবাসী, অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট সহ নানামুখী সংকটে রাজধানী। এসব মোকাবেলায় শতভাগ ড্রেনেজ ব্যবস্থা, কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ব্যবস্থা সহ 20টি লক্ষ্য সামনে রেখে 2 সিটির জন্য ঘোষণা করা হলো ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। লক্ষ্য 2050 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে কার্বন নির্গমন কমানো। আমাদের নিজস্ব অর্থ থেকে আমরা সংস্থান রাখবো, যাতে করে আমরা যেখানে যে লক্ষ্য দেওয়া হয়েছে যে 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। আজকে যে গৃহহীন সে চলে আসছে আমাদের ঢাকা শহরের উপর, ঢাকা শহর চাপ বেড়ে যাচ্ছে, আমাদের লো হাউস কস্ট, আমাদের বিল্ডিং করতে হবে, আমাদেরকে গ্রিন জব খুঁজতে হবে। এগুলোর জন্য অবশ্যই আমরা একসাথে কাজ করব। ক্লাইমেট অ্যাকশন প্ল্যান ঘোষণা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, এসব পরিকল্পনায় মানুষকে সম্পৃক্ত করাই প্রধান চ্যালেঞ্জ। সরকারের পক্ষে এককভাবে বা একটা মন্ত্রণালয়ের পক্ষে এককভাবে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। মানুষকে সম্পৃক্ত করা, একেবারে ওয়ার্ড পর্যায়ে আপনারা মানুষকে সম্পৃক্ত করেন। মানুষকে যদি আমরা সম্পৃক্ত না করতে পারি, আমাদের পরিকল্পনা যতই সুন্দর হোক, যতই আমরা মনে করি এটা বাস্তবমুখী, আসলে কিন্তু সেখানে আমরা ফলাফলটা পাবো না। বর্তমানে বিশ্বে প্রায় 50% কার্বন নির্গমনের জন্য দায়ী চীন ও যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে রাশিয়া, ভারত, জার্মানি, ব্রাজিল ও অন্যান্য শিল্পোন্নত দেশ। আর বাংলাদেশে সেই হার মাত্র প্রায় 0.2 অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ। তাই বাংলাদেশের মতো দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত বিশ্বের এগিয়ে আসার দাবি ক্ষতিগ্রস্ত সবার। শরীয়ত খান, RTV, ঢাকা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা 2024 সংশোধনের দাবি জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছে মোটরসাইকেল কমিউনিটি। দুপুরে শতাধিক বাইকারদের অংশগ্রহণে এই স্মারকলিপি দেওয়া হয়। মোটর বাইকারদের দাবি, যেখানে রিকশা, ভ্যান, বটবটি 30 থেকে 40 কিলোমিটার গতিতে চলে, সেখানে মোটরসাইকেলের গতি 30 কিলোমিটার নির্ধারণ করা যুক্তিসঙ্গত নয়। তারা জানায়, 30 কিলোমিটার গতিসীমা নির্ধারণের কারণে মোটর বাইকের পেছনে যেসব দ্রুত গতির যানবাহন চলবে, সেগুলো সামনে থাকা মোটর বাইককে ধাক্কা দিলে দুর্ঘটনা বাড়বে। এছাড়া পেছনে থাকা যানবাহনগুলো সামনের মোটর বাইকের গতিতে চললে যানজট বৃদ্ধি পাবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7 দফার মধ্যে চতুর্থ দফার ভোট গ্রহণ কাল। এই পর্বে দেশটির 10 রাজ্যের 96টি আসনে ভোট গ্রহণ হবে। এই দফায় অন্ধ্রপ্রদেশের 25, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, মহারাষ্ট্রের 11 এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি আসনে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দলগুলো। ইতোমধ্যে 3 দফায় মোট 283টি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 7 দফার লোকসভা নির্বাচনের 5ম দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী 20 মে। একযোগে ভোটের ফলাফল প্রকাশ হবে আগামী 4 জুন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্রোতের অনুকূলে আনতে পারছে না মার্কিন প্রশাসন। পুলিশের ধরপাকড়, দমন পীড়ন যত বাড়ছে, ইসরায়েলি আগ্রাসন বিরোধী ছাত্র বিক্ষোভ ততই মার্কিন প্রশাসনের প্রতিকূলে যাচ্ছে। বন্দুকের ডগা কিংবা ছাত্রত্ব চলে যাওয়া কোনো কিছুই দমাতে পারছে না তাদের। শিক্ষার্থীদের দাবি একটাই, ইসরায়েলি সেনাবাহিনীর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক ছিন্ন করতে হবে। ফারুক হোসেনের রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের চলমান ইসরায়েলি আগ্রাসন বিরোধী ছাত্র বিক্ষোভে একের পর এক যোগ দিচ্ছে নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে তালিকায় এবার নাম লেখালো যুক্তরাষ্ট্রের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান MITর শিক্ষার্থীরা। ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করছেন তারা। শুক্রবার ভোরে পুলিশ ডেকে তাঁবু গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ। এছাড়া চলতি সপ্তাহের শুরু থেকে বহু শিক্ষার্থীকে বহিষ্কার করেছে MIT কর্তৃপক্ষ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার থেকে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দেওয়ার সময় কক্ষ থেকে বেরিয়ে যান বেশ কয়েকজন ইসরায়েলি আগ্রাসন বিরোধী শিক্ষার্থী। বিক্ষোভকারীরা অনাকাঙ্ক্ষিত কিছু করতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক সমাপনী অনুষ্ঠান বন্ধ রেখেছে। গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে গেল 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ শুরু করে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে এখন পর্যন্ত প্রায় 3000 শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন প্রশাসন। ফারুক হোসেন, RTV। এবার টেনিস। বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে উদ্বোধন করা হলো এশিয়ান অনূর্ধ্ব 14 টেনিস প্রতিযোগিতা। জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও টেনিস ফেডারেশনের সভাপতি খালেদ মাহমুদ চৌধুরী। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ হায়দার ও টুর্নামেন্ট ডিরেক্টর খালেদ আহমেদ সহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগতিক বাংলাদেশ সহ 6টি দেশের 27 জন বালক ও 9 জন বালিকা অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। কনসোলেশন পদ্ধতিতে হওয়া খেলায় অনূর্ধ্ব 14 এশিয়ান র্যাঙ্কিং পয়েন্ট অর্জন করবে প্রতিযোগীরা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।